নমস্কার দর্শক বন্ধু। ভালো থাকার রসদটা আমাদের নিজেদের খুঁজে নিতে হয়। আর ভালো থাকার রসদ তখনই আমরা পাই যখন ভালো থাকার দিকে এগিয়ে যেতে যে গাইডলাইনটা আমাদের দরকার সেটা আমরা জানতে পারি। গাইডলাইন নিতে গেলে আমাদের তো গাইডের প্রয়োজন, তাই না? তো আজকে আমি দাঁড়িয়ে চলে এসেছি আপনাদের সামনে সেই গাইডকে নিয়ে, যিনি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে আপনাদেরকে বুঝিয়ে দেবেন, বলে দেবেন, দেখিয়ে দেবেন এবং কিভাবে চলবেন সেটাও শিখিয়ে দেবেন। আর কেউ নন, এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয়। নমস্কার। তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে নতুন বাংলা বছর আসছে না, বাংলা বছর মানে আমাদের নতুন আশা, নতুন হর্ষ, নতুন আনন্দ, নতুন ভাবে বাঁচার চেষ্টা এবং সব থেকে যেটা আমাদের মেনলি আমরা ফোকাস করি পুরো জেনারেশনটাই বলুন, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়ালি আমরা কেমন ভাবে। তো প্রথমেই বলি, এই যে বছরটা আসছে বাংলা বছর, এটা এতটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে সূর্য যার ওপরে পুরো ব্যাপারটা, শুধু এই জ্যোতিষ চর্চা জ্যোতিষ শাস্ত্র নয়, পুরো ইউনিভার্সটা যার উপরে, আমাদের ইউনিভার্সটা যাদের উপরে ডিপেন্ডেন্ট, সেটাই হচ্ছে সূর্য। এবং ন্যাচারাল জোডিয়াক বা সাধারণ রাশি চক্রে সূর্য একটা সাইকেল কমপ্লিট করে নতুন একটা সাইকেল শুরু করে। মীন রাশি থেকে আবার মেষ রাশিতে সূর্য তার যাত্রা শুরু করে। সূর্য তুঙ্গ হওয়া অবস্থায় নতুন বছর শুরু হয়। এর জন্য কিন্তু বাংলা বছরটা ইংরাজি নতুন বছরের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি প্রভাব বিস্তার করবে আমাদের জীবনে। এবং এই যে সূর্য, যে আমাদের সমস্ত ছোটবেলায় আমরা পড়েছি সূর্য সকল শক্তির উৎস, সেই যখন ম্যাক্সিমাম পাওয়ারফুল হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত সূর্য যে সুতুঙ্গ হয়ে রয়েছে, এই ব্যাপারটাই কিন্তু বৈশাখ থেকে এই যে বছরের যাত্রা, এটাকে একটা আলাদা মাত্রা দেয়। আমরা যেমন জীবনে নতুন শুরু করি, বছরেও যেন গ্রহগুলো এই বাংলা নতুন বছরের সঙ্গে সঙ্গে তারা নতুন এনার্জি নিয়ে শুরু করে। এই সময়টাতেই কিন্তু সূর্য তুঙ্গ হয়ে থাকে। তো এই সময়টা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং যারা ভাবছেন যে একটা চেঞ্জ চাই, যারা ভাবছেন যে আমাদের জীবনটা তো এরকম চলছে ওরকম চলছে বা ডিস্টারবেন্সের মধ্য দিয়ে রয়েছি, কিছু নতুন করতে চাই, কিছু নতুনভাবে শুরু করতে চাই, স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরে, তো তাদের জন্য কিন্তু এই নতুন বছরটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই নতুন বছরের পরপর অকেশনস রয়েছে, পয়লা বৈশাখ, তারপরে অক্ষয় তৃতীয়া। এই প্রত্যেকটি দিন এই যে শুরুটা হচ্ছে, এই শুরুটা যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী সময়গুলো আমরা অনেকটাই ডেভেলপ ফেজের মধ্য দিয়ে যেতে পারবো। তাহলে তো আমরা যদি রাশি ওয়াইজ এগোতে চাই, তাহলে প্রথম কোন রাশি দিয়ে আমরা এগোবো? তাহলে আমাদের কালপুরুষের প্রথম রাশি মেষের কথাই প্রথম বলতে হবে। কালপুরুষের এটা প্রথম রাশি, এর লর্ড তিনি হচ্ছেন মঙ্গল এবং ভীষণ অ্যাগ্রেসিভ। মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ভয় পায় না, তারা সবসময় এগিয়ে যেতে পছন্দ করে, তারা হারতে জানে না এবং তাদের এটাই স্ট্রেংথ যে তারা হারতে জানে না। সবসময় তাদের মধ্যে একটা মুভমেন্ট রয়েছে, সবসময় তাদের মধ্যে পরিবর্তন রয়েছে, এটাই তাদের স্ট্রংগেস্ট পয়েন্ট। আর এটাই হচ্ছে তাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট, যে তারা স্থির থাকতে পারে না, তারা সবসময় এগিয়ে যাচ্ছে, তারা সবসময় পরিবর্তন করছে। হয়তো কালকে সাকসেস আসবে, কিন্তু কালকে পর্যন্ত ধৈর্য ধরবার ক্ষমতা মেষের লোকটার নেই। সে কিন্তু তাকে ডাইভার্ট করিয়ে নিচ্ছে আরেকটা সেক্টরে। ফলে মেষকে কিন্তু আমরা কখনোই দেখতে পাই না যে তার কমপ্লিট যে কোয়ালিটি সেটাকে সে ইউটিলাইজ করতে পেরেছে। সে জিতবার আগেই আরেকটা যুদ্ধে নেমে পড়ছে। এইটা হচ্ছে মেষের সবচেয়ে বড় নেগেটিভিটি। সরল সাদাসিধা মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, ছল চাতুরি প্রতারণা, এগুলো মেষ করা তো অনেক দূরের কথা, তারা এগুলো ভাবতেও চায় না। ইনফ্যাক্ট যদি একজন প্রতারকেরও মেষ রাশি হয়ে থাকে, তার যে প্রতারণা, তার মধ্যেও কিন্তু একটা সিস্টেম থাকবে। সে সেই সিস্টেমের বাইরে গিয়ে প্রতারণা করতে চাইবে না। তার কিন্তু একটা প্রপার ওয়ে থাকবে যে সে এই ওয়েটাতে যাবে। এবং যে খুব জটিলতা পছন্দ করে, খুব বেশি ভাবনা চিন্তা করে কোনো একটা কিছু করে, ওরকম কিন্তু নয়। উঠলো বাই কটক যাই, এরকম মেন্টালিটি নিয়ে আজকে বাঁচতে পছন্দ করে, এই মুহূর্তটাকে উপভোগ করতে পছন্দ করে মেষ রাশি বা লগ্নের মানুষরা। ফলে তাদের জন্য এই যে নতুন বছর শুরু হচ্ছে, সূর্য তুঙ্গ হচ্ছে, তাদের যে এনার্জি লেভেল, এইটা কিন্তু একটা আলাদাই জায়গায় পৌঁছয়। ফলে যারা একটা রিচার্জ হয়ে যায় মেষ রাশি বা লগ্নের মানুষরা, বছর শুরু হওয়ার সাথে সাথে তাদের এই চার্জিং প্রসেস এটা শুরু হয়ে যায় এবং তারপরে এটাকে নিয়ে তারা কন্টিনিউ করতে থাকে। ফিউচার
আরো যে 11টা মাস রয়েছে বা এই যে বছরটা রয়েছে, ধীরে 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 তারা আস্তে আস্তে তাদের কাজকর্মগুলোকে গোছাতে থাকে, কিন্তু বছরের শুরুতেই তারা কিন্তু একটা স্ট্রেংথ পেয়ে যায় এবং এটা এদেরকে দিয়ে দেয় সূর্যদেব। তো মেষ রাশির এই যে এত বেশি তাদের এনার্জি পাওয়ারটা যাদের বেড়ে যায়, কিন্তু প্রথমেই আপনি যেটা বলছিলেন যে এরা ভীষণভাবে ফিকল মাইন্ড হয়, মানে একটা সেক্টর শেষ করতে না করতে আরেকটা সেক্টর, মানে তাদের ধৈর্যের জায়গাটা কম থাকে। তাহলে সেক্ষেত্রে তো ফাইন্যান্সিয়ালি তাদের যে বুস্ট আপ করা বা সেটাকে যে স্টেবল করা, সেই জায়গাটা থেকে তারা কিভাবে সঠিক দিকে এই বছরটা স্পেশালি এই 1432, এই বছরটার একটা স্পেশালিটি হলো এই বছরে কিন্তু মেষের 7.5 শুরু হচ্ছে। মেষ রাশি বা লগ্নের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে যে 7.5টা কেমন যাবে, এবং ঠিক সেই সময়ই এই নতুন বছরটা শুরু হচ্ছে। তো 7.5-এর প্ল্যানিং এইটা মেষকে করতে হবে। 7.5 কিন্তু একটা সিস্টেমেটিক গেম। যদি কেউ মনে করে যে এই সময় আমি বিরাট উচ্ছ্বসিত জীবনযাপন করব, বিশাল হাসি ঠাট্টা মজা আনন্দ করব, তাহলে শনিদেব কিন্তু সেখানে একটা ফিল্টার রাখে। তো প্রথম থেকেই প্ল্যানিং করতে হবে যে ফিল্টারটা শনিদেবকে আমি লাগাতে দিচ্ছি না, আমি ফিল্টারটা নিজে ইউজ করব। ফলে আমার জীবন হবে একটা প্ল্যান রয়েছে, প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি থাকবে। এবং এই সময় সবচেয়ে বড় যে জায়গাটা আসবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্লকেজ। মেষের 12 নম্বর ঘরে শনিদেব থাকবেন। মেষের দ্বিতীয় বৃহস্পতি তার যাত্রা শুরু হবে বছরের প্রথম থেকে। তারপরে 14ই মে বৃহস্পতি চলে আসছেন মিথুন রাশিতে। অক্টোবরের 9 তারিখে আমরা বৃহস্পতিকে দেখতে পাবো কর্কটে। তো এই যে বৃহস্পতি মুভ করছে এবং অন্যদিকে শনিদেব 12th হাউসে রয়েছে, কিছু ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি মেষের উপরে এমনভাবে আসবে যে মেষ কিন্তু চাইলেও বিলাসিতা করতে পারবে না। অতিরিক্ত অর্থ ব্যয়ের উপরে একটা নিয়ম নিয়ে আসতে হবে এবং এটা সিস্টেম ফলো করতে হবে যে আমি এই প্রসেসে খরচা করব, এই আমার খাতে খরচা রয়েছে, তার বাইরে আমি যাব না। আমি ভাবছি যে শেয়ার মার্কেটে টাকা দিয়ে একটা খুব ভালো ইনকাম করব, সেটা হবে না, এটা কিন্তু ধরে নিতে হবে। মেষকে মানি ম্যানেজমেন্টের জন্য একটা প্রপার প্ল্যানিং, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ এটা ফলো করতে হবে। চাকরি মেষের ক্ষেত্রে হচ্ছেই, এবং মেষ রাশি মেষ লগ্নের যে সমস্ত মানুষ ভাবছেন যে একটু দূরে গিয়ে চাকরি করব, একটু বিদেশে যেতে পারবো, এখন প্রচুর মানুষদের মধ্যে আমরা দেখতে পাই, স্পেশালি ইঞ্জিনিয়ারদের মধ্যে আমরা দেখতে পাই যে আমরা বাইরে চলে যাব, বিদেশে চলে যাব, ফরেন সেটেলমেন্ট করব। তো মেষের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে, মানে চরম পজিটিভ। মেষ এই সুযোগটা প্রায় 1432-এর পুরোটা জুড়েই পাবে। স্পেশালি ভাদ্র আশ্বিন কার্তিক, অর্থাৎ আমাদের ইংরাজি মাসের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই সময় কিন্তু ফরেন যাওয়া, ফরেনে সেটেলড হওয়া ইত্যাদির কানেকশন বাড়তে দেখতে পাওয়া যাবে। এক্স্যাক্টলি এই সময় কিন্তু তাদের চাকরির ক্ষেত্রে প্রচুর ইন্টারভিউ আসবে এবং চাকরি পাওয়া, চাকরি করা, চাকরির স্টেবিলিটি বাড়িয়ে তোলা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মেষের জায়গা অনেকটাই বেটার হচ্ছে এই সময়। আর প্রথমে আমরা বললাম যে 7.5-এর জন্য গেম প্ল্যান এটা কিন্তু আগে থেকে করতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা কথা আছে না বাংলায়, ল্যাজে গোবরে হয়ে পড়া। তো খরচা, ফাইন্যান্সিয়াল ব্লকেজ এমনভাবেই আসবে যে মেষের পক্ষে কিন্তু সেখান থেকে কাটিয়ে ওঠা, মানি ম্যানেজমেন্ট, এটা কিন্তু কঠিন হতে পারে। একমাত্র রাস্তা হচ্ছে প্রপার বিজনেস প্ল্যানিং। মানে যে কোনো কাজই বলুন, সেটা চাকরি হোক বা যদি কোনো বিজনেস হয়, সেটা আমাকে প্রপার প্ল্যান করে তবে এগোতে হবে। হ্যাঁ, এবং ব্যবসার ক্ষেত্রে এখানে আপনি কি ধরনের ব্যবসাকে প্রেফার করবেন? মানে মেষ রাশির জন্য কোন ধরনের ব্যবসা এই নতুন বছরে প্রেফারেবল? নতুন বছরে যদি ব্যবসা শুরু করতে হয় কাউকে, তাহলে সেই ক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে স্টেশনারি, গ্রসারি আইটেমের ব্যবসা বেশ শুরু করতে পারেন। বেশ ফুড আইটেমের ব্যবসা শুরু করতে পারেন। আর যারা সাধারণ মানুষ, স্পেশালি সাধারণ মানুষরাই আমাদের এই ভিডিওগুলোকে দেখে থাকেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ছোট করে ফুড আইটেমের বিজনেস এইটা ভীষণ ভালো। যারা প্রফেশন চেঞ্জ করছেন, আমরা মনে করতে পারি কেউ একজন চাকরি করছেন, তিনি চাকরি ছেড়ে বিজনেস স্টার্ট করবেন, তার চাকরির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তো তাদের ক্ষেত্রে ফুড আইটেম হচ্ছে বেস্ট। আর আরেকটা ব্যবসা আমরা এই বছর স্পেশালি মেষের জন্য সাজেস্ট করব, সেটা হচ্ছে বই এবং শিক্ষা উপকরণ, মানে স্টাডি আইটেমস যেগুলো বিক্রি আচ্ছা। হয়, যেমন পেন বিক্রি হচ্ছে, খাতা, জ্যামিতি বক্স, এই ধরনের যে দোকানগুলো রয়েছে, মানে যারা বিজনেসে সুইচ করতে চাইছেন। যারা বিজনেসে এক্স্যাক্টলি চেঞ্জ করতে চাইছে, অন্য প্রফেশন থেকে হুম, হুম, বিজনেসে হুম, চলে আসতে চাইছে, কিংবা যারা ভার্চুয়াল বিজনেস করছিল, ট্রেডিং করছিলেন, হুম, হুম। তো তারা যদি মনে করেন যে একটা রিয়েল বিজনেসে আমি চলে আসবো, যে আমি নিজেই বিক্রি করছি, নিজেই কিনছি, অন্যের উপরে ডিপেন্ডেন্ট নই,
তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বই খাতা এইসবের ব্যবসা করা এটা অত্যন্ত ভালো হবে। মেডিসিনের ব্যবসা 1432 সালে এটাও খুব ভালো হবে। আর যাদের বয়স মোটামুটি 35 এর ওপরে, তাদের জন্য মেডিসিনের ব্যবসা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। যারা একটু বড় কিছু করতে চাইছেন তারা রেস্টুরেন্ট স্টার্ট করতে পারেন, তারা পাম্প স্টার্ট করতে পারেন, পেট্রোল পাম্প এই ধরনের ব্যবসা তারা স্টার্ট করতে পারেন। ফাইন্যান্সিয়াল কোনো একটা ব্যবসা সেটাও করতে পারেন, কিন্তু এখানে খুব সাবধান হতে হবে। ফাইন্যান্সিয়াল যদি ব্যবসা হয়, যদি সেখানে পার্টনারশিপ থাকে, কোনো লোনের ব্যবসা হতে পারে, কোনো এজেন্সি ওরিয়েন্টেড ব্যবসা হতে পারে, সেখানে কিন্তু বিরাট বিপদে মেশ পড়তে পারেন। রিসেন্টলি একটি ঘটনার কথা বলি। এক ভদ্রলোক তিনি ব্যবসা করেছেন এলআইসির এজেন্সি। তো ব্যবসাটাকে তিনি টোটালি একটু অন্যভাবে করেছেন। সবাই কিরকম হয়, এলআইসি প্রিমিয়ামটা নেয়, নিয়ে দেয়। তো ওই ভদ্রলোক একটা মার্কেট প্লেসে বিভিন্ন লোকের কাছ থেকে ডেইলি প্রিমিয়াম কালেকশনের ব্যবস্থা করেছেন এবং এতটাই উনি বুদ্ধিমান, উনি সেই প্রিমিয়ামের মধ্যে একটা খুব নমিনাল রেটে ইন্টারেস্ট চাপিয়ে নিয়েছেন, যে প্রিমিয়ামের টাকাটাও আসছে, ওনারও কিছু টাকা আর্নিং হচ্ছে। তো এবং আলটিমেটলি উনি প্রিমিয়ামটা ওই 2.5 মাস পরে বা কোয়ার্টারলি উনি জমা করছেন। তো এই কাজটা এত জনপ্রিয় হয়েছে যে উনি আর একা করতে পারছেন না। এবার উনি 3টে লোক রেখেছেন এটা কালেকশনের জন্য। এই 3 জন লোকের মধ্যে 2 জন পুরো 2 মাসের কালেকশনের পুরো টাকা নিয়ে তারা এবং তাদের কোনো ট্রেসই পাচ্ছেন না। ফলে এই যে ফাইন্যান্সিয়াল চাপ ওনার উপরে এসছে, এই চাপ থেকে বেরিয়ে আসা, উনি ভাবছেন আমি কবে বেরোতে পারবো। এত ভালো ব্যবসা, এত ভালো আর্নিং হচ্ছে, ওনার অবস্থাটাই পুরো পাগল পাগল হয়ে গিয়েছে। তো এই ধরনের ব্যবসা যদি কেউ সুইচ করতে চান তাহলে খুব ভালো প্ল্যানিং করতে হবে। আর এই ঘটনা কিন্তু যে কোনো মেষ রাশির মানুষের ক্ষেত্রে ঘটতে পারে। এই টাইমে, এই সময়ে কিন্তু এটা ঘটার সম্ভাবনা বিরাট বেশি। হট করে কিছু ফাটকা টাকা পয়সা আসতে পারে। বছরের একটা বিরাট সময় রাহু 11th হাউসে থাকবে, কিন্তু ডিসিশন নেওয়ার সময় ভুল হতে পারে, কারণ কেতু সে 5th হাউসে থাকবে। ফলে টাকা আসলে পরেও সেই টাকা ধরে রাখার জন্য যে স্থির বুদ্ধি লাগবে, মেষের পক্ষে কিন্তু সেটাকে অ্যাকুমুলেট করা বেশ টাফ হতে চলেছে। তো মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারা আজকের এই ভিডিওটা যখন মন দিয়ে দেখছেন, তখন বোঝার জায়গাটা থেকে কিন্তু আপনাদেরকে এটা জেনে নিতে হবে যে যে কোনো ডিসিশন নিতে গেলে আপনাকে কিন্তু তার আগে সঠিক ব্যক্তির কাছে, অর্থাৎ ওই প্রথমেই যে বলেছিলাম গাইডলাইন, যিনি আমাদের গাইড করবেন, তার সাথে যোগাযোগ করতে হবে। আর আপনারা জানেন, আপনাদের জীবনে যখন শান্তনু শাস্ত্রী প্রবেশ করেন, তখন এই গাইডলাইনটা এতটাই প্রখর হয়ে যায় যে তার ইনস্টিটিউটে আপনাদের আসা বা তার কাছে এসে এই সমস্ত গাইডলাইন নেওয়াটা সবটাই আপনাদের জন্য ভীষণভাবে প্রয়োজন হয়। আর এই প্রয়োজনীয়তাটাকে যদি আপনারা আপনাদের জীবনের অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনাদের যোগাযোগ করতে হবে। বুকিং নাম্বার রয়েছে, যোগাযোগ করুন, অবশ্যই যোগাযোগ করুন শ্রী শান্তনু শাস্ত্রীর সঙ্গে। সবাই ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।